সমালোচনার ভাষা নিশ্চয়ই অশ্রাব্য হতে পারে না। সেই ভাষাটি এমন হওয়া উচিত না, যখন আমার মোবাইল সেটটি আমি অন করবো আমার ফ্যামিলি মেম্বারদের সামনে, সেই ভাষাটি শোনা যাবে না। আমাদের আন্দোলনের ফসল তারা শুধুমাত্র তাদের ব্যক্তি প্রয়োজনে ব্যবহার করেছে, দেশের প্রয়োজনে নয়। আন্দোলনের ক্রেডিট শুধুমাত্র শেখ মুজিবের মতো ঘোষণার মাধ্যমে নিলে হবে না। ব্যাটলফিল্ডে লড়াই করেছে আমার জিয়ার সৈনিকেরা। বাংলাদেশ যাবে কোন পথে? ফয়সালা হবে রাজপথে। একটি গণ অভ্যুত্থান করার মতো, ছাত্র জনতার অভ্যুত্থান করার মতো আদর্শ আপনাদের জানা নেই। সেই আদর্শ আপনারা লালন করেন না। আপনারা একটি সুবিধাভোগী একটি অংশ। সুতরাং আপনাদের মুখে এই ছাত্র জনতার অভ্যুত্থানের মাধ্যমে তারেক রহমান সরকারের পতন ঘটাবেন, এ ধরনের ধৃষ্টতা মানায় না। জুয়েল, আরেকটি বিষয় আপনার কাছে জানতে চাই যে একেবারে রিসেন্ট দুটি ঘটনা আপনার কাছে যদি একটু শুনি। যে কয়েকদিন আগেই আমরা দেখলাম যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ডাকসু এবং শিবিরের কয়েকজন নেতা ছাত্রলীগ ট্যাগ দিয়ে কয়েকজন শিক্ষার্থীকে মারধর করেছেন। তারা দাবি করছেন যে তারা ছাত্রলীগের। আবার এর একদিন দুদিন পরেই আমরা দেখছি যে সিলেটের হবিগঞ্জে আমরা দেখছি যে সেখানে এনসিপি নেতৃবৃন্দের উপরে হামলার ঘটনা ঘটেছে। এই দুটো বিষয়কে আপনি কিভাবে দেখেন? দুইটা জিনিসকে আমি কোরিলেট করতে চাই না। আমি যে জিনিসটি প্রত্যেকটিকে স্বতন্ত্রভাবে আমি ব্যাখ্যা করতে চাই। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যিনি এই তথাকথিত স্টাইলে একটি মব সৃষ্টি করলেন, তার বিরুদ্ধে ইতিমধ্যে আমরা দেখলাম ছাত্রলীগের ছাত্রলীগ করার অভিযোগ রয়েছে। আবার তিনি ছাত্রলীগ করা মানুষ কিংবা ছাত্রলীগ করা শিক্ষার্থীদেরকে মব সৃষ্টি করছেন। এই যে দ্বিচারিতা, এই দ্বিচারিতাই কিন্তু প্রশ্নবিদ্ধ করে তাদের চরিত্রকে। যার কথা বলছেন তাকে আমার, শুধু আমার না, যারা যে সকল বন্ধুরা আমার বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী বন্ধুরা যাদের সাথে আমার কথা হয়, তারা তাকে সবাই একটি মানসিক বিকারগ্রস্ত মানুষ বলে বলতে চায়। আমি একজন রাজনৈতিক কর্মী হিসেবে তাকে সেটা বলতে চাই না, কিন্তু আচরণগুলো যদি আমরা লক্ষ্য করি, একটি মানুষ, একজন শিক্ষার্থী, যিনি শিক্ষার্থীদের প্রতিনিধি, তিনি একটা বেলচা হাতে ধরে যে বাজে কটূক্তি করছেন, সেটি কোনোভাবেই কাম্য নয়। আর যখন আপনি পৃথিবীর সবচেয়ে অসহায় মানুষটিকে অন্যায়ভাবে নিষ্পীড়ন করতে থাকবেন, নিশ্চয়ই প্রতিবাদ অনিবার্য। কোনো না কোনোভাবে প্রকৃতি আপনাকে প্রতিবাদের মুখে নিয়ে যাবে। এটা আপনি হবিগঞ্জের কথা বলছেন। বিষয়টি এমনই, শুধু হবিগঞ্জেই নয়। আপনি নিশ্চয়ই আপনার মনে আছে জুলাই অভ্যুত্থানে একটি প্রোগ্রাম, জাতীয়তাবাদ ছাত্রদলের টিএসসি একটি প্রোগ্রামে, তার আগের দিন আমরা লক্ষ্য করেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো পবিত্র ভূমিতে খুব বাজে বাজে স্লোগান দেওয়া হয়েছে। আমি জানি এই স্লোগান একটি ক্ষুদ্র অংশ দেয়, সমগ্র বিশ্ববিদ্যালয়কে কলঙ্কিত করে। এই বিশ্ববিদ্যালয় নিয়ে আমি গর্ব অনুভব করি যে ঢাকা বিশ্ববিদ্যালয় স্বাধীন সার্বভৌম বাংলাদেশের নামক রাষ্ট্রটির জন্ম দিয়েছে। সেই বিশ্ববিদ্যালয়ের গৌরবোজ্জ্বল ইতিহাসকেও কলঙ্কিত করে। তখন কিন্তু আমি এই কথাগুলো বলেছিলাম, আমি তাদেরকে সাবধান করেছিলাম, যেমনটি আমি সাবধান করেছি আমার ছাত্রলীগের তৎকালীন সময় নেতৃবৃন্দকে। আমি বলেছিলাম এই প্রজন্মের ছাত্রলীগ বিরূপ পরিবেশে রাজনীতি করার অভিজ্ঞতা তোমাদের নেই, সুতরাং সেই আচরণটুকুই করো যতটুকু তোমরা নিতে পারবা। কিন্তু তখন ছাত্রলীগ মিশে গিয়েছিল আওয়ামী লীগে, ছাত্রলীগ মিশে গিয়েছিল ফেসিবাদে। ছাত্রলীগ বুঝতে পারেনি, আজকে তার খেসারত তারা দিচ্ছে। ঠিক একইভাবে আমার এই তরুণ বন্ধুদেরকে আমি বলেছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে বসে, যখন আমাদের প্রিয় নেতা আজকে মাননীয় প্রধানমন্ত্রীকে নিয়ে নোংরা স্লোগান দিয়েছিল, যেটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাথে যায় না, তখনই আমি বলেছিলাম আপনাদের এই স্লোগানকে নিশ্চয়ই এই মিছিল থেকে আপনাদের প্রতিবাদ জানানো উচিত ছিল। কারণ একটি ক্ষুদ্র অংশ, একটি অপশক্তি এই স্লোগানগুলো উস্কে দিচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের গৌরবোজ্জ্বল ইতিহাসকে মেলান করে দেওয়ার জন্য। তখন কিন্তু তারা কর্ণপাত করেনি। আমি বলেছিলাম যদি এই স্লোগান বন্ধ, এ ধরনের কটূক্তি বন্ধ না হয়, এ ধরনের বাজে কথাগুলো বন্ধ না হয়, তাহলে সমগ্র বাংলাদেশেই কিন্তু আপনারা প্রতিবাদের মুখে পড়তে পারেন। আজকে সময়ের পরিক্রমা আমরা তাই দেখলাম। আমরা দেখছি বিভিন্ন জায়গায় এই নতুন রাজনৈতিক দলের বন্ধুরা, তাদের মধ্যে বিশেষ করে একজন তো যেথায় যাচ্ছেন উনি এটা প্রতিবাদ, এটা প্রতিরোধের মুখে পড়ে যাচ্ছেন। কারণ দেখুন, এটা হতে পারে তথাকথিত ভাইরা। কার কথা বলছেন আপনি হবিগঞ্জে যার কথা বললেন, হবিগঞ্জে আমি দেখেছি এনসিপির নেতা নাসিরুদ্দিন পাটোয়ারি বোধহয় উনি গণপ্রতিরোধের মুখে পড়েছেন। ঠিক একইভাবে হয়তো সার্জিস তিনিও আক্রান্ত হয়েছেন, তারা দাবি করছেন। তো আমি নাসিরুদ্দিন পাটোয়ারি সাহেবের যদি বক্তব্যগুলো আপনি রিকল করেন, আমি কোনো রাজনৈতিক দলের কর্মী হওয়ার প্রয়োজন নেই। দেশের একজন সাধারণ নাগরিক হিসাবে, যিনি সচেতন নাগরিক, সেই বক্তব্যগুলো নেওয়া যায় না। যদি শুধুমাত্র
জুলাই অভ্যুত্থানের পূর্বে ওনাদের এই অভ্যুত্থানের নেতৃত্ব স্থানে ওনারা না থাকতেন, তাহলে আমি মনে করি সমগ্র বাংলাদেশে উনি যেথায় যেতেন সেথায় থেকে আর উনি ফিরে আসতে পারতেন না। এর কারণটা হলো জুলাইয়ের প্রতি আমাদের একটা আবেগ রয়েছে, জুলাই অভ্যুত্থানের প্রতি আমাদের একটি ভালোবাসা রয়েছে, যে কারণে সমগ্র বাংলাদেশের মানুষ হয়তো ওনাদেরকে ওনাদেরকে এই ধরনের নোংরা বক্তব্য দেওয়ার পরেও ওই ধরনের প্রতিরোধের মুখে ফেলেন না। কিন্তু দেখেন, যেইখানে মাননীয় প্রধানমন্ত্রী এত সাবলীল রাজনীতি করছেন, যিনি বলছেন আমাদের প্রতিশোধ হবে দেশের উন্নয়ন করা, যিনি সমগ্র বাংলাদেশে যখন কোনো সরকার বিরাজমান ছিল না, ৩৬ জুলাই থেকে ৮ আগস্ট পর্যন্ত উনি কিন্তু সমগ্র জাতীয়তাবাদী শক্তিকে প্রতিরক্ষা বহু গড়ে তুলতে বলেছেন। উনি বলছেন বাংলাদেশের একটি সম্পদও যেন অনিরাপদ না হয়। ব্যক্তিগত জায়গা থেকে আমার যোগাযোগ করার সুযোগ হয়েছিল। উনি বলেছিলেন একটি স্থাপনাও বাংলাদেশে অনিরাপদ থাকবে না, দেশটা গড়তে হবে। সেই নেতাকে নিয়েও কত নোংরা ভাষায়, কত অশ্রাব্য ভাষায়, অশালীন ভাষায় এই তথাকথিত বিকারগ্রস্তরা বক্তব্য দিচ্ছে। তারা একবারও ভাবছে না জাতীয়তাবাদী ছাত্র দলের সাংগঠনিক অভিভাবক দেশনায়ক তারেক রহমান, তিনি মাননীয় প্রধানমন্ত্রী হিসেবে তিনি তাদেরকে যদি ক্ষমা করেও দেন, রাজনৈতিক দল হিসেবে যদি বিএনপি তাকে ক্ষমা করেও দেন, তারেক রহমান আজকে বাংলাদেশের প্রাণের স্পন্দন হয়েছে। 18 কোটি মানুষের মনের মণিকোঠায় উনি অবস্থান করছেন। কোথায় বসে বিচ্ছিন্নভাবে কোন কর্মীটি কখন উত্তপ্ত মানসিকতার পরিচয় দেবে, কোন প্রতিরোধের মুখে ফেলবে, নিশ্চয়ই পার্টির হাইকমান্ড সেটি বুঝতে পারবে না। সুতরাং আমি তাদেরকে আহ্বান জানাবো যারা অশ্রাব্য অশালীন ভাষা ব্যবহার করছেন। দেখুন, প্রতিটি জায়গা, প্রতিটি ইঞ্চি চাইলেই কেউ নিয়ন্ত্রণ করতে পারে না। মাননীয় প্রধানমন্ত্রী নিয়ন্ত্রণ করার চেষ্টা করছেন, তো মানুষের আবেগকে কীভাবে নিয়ন্ত্রণ করবেন? যে দেশনায়ক তারেক রহমানের নির্দেশনায় নিজের জীবনকে হাতে মুঠোয় নিয়ে আমরা লড়াই করেছি, তাকে নিয়ে যখন কটূক্তি করা হয়, তিনি হয়তো তার মহানুভবতা দেখে ক্ষমা করেন। কিন্তু সমগ্র বাংলাদেশে যখন আপনি বিচ্ছিন্ন কোনো ভূমি, আপনি যখন প্রত্যন্ত অঞ্চলে চলে যান, তখন সেই অঞ্চলে পাগল প্রায় তারেক রহমান পাগল প্রায় এরকম কর্মীর অসংখ্য কর্মী রয়েছে। তারা যদি সংক্ষুব্ধ হয়ে যায়, সাধারণ মানুষ যারা গণতন্ত্রের মুক্তি চেয়েছে তারা যদি সংক্ষুব্ধ হয়ে যায়, তা আমি ওনাদেরকে অনুরোধ করব, আহ্বান জানাবো, আপনাদেরকে অবশ্যই শালীন ভাষা ব্যবহার করতে হবে। একইভাবে যদি গণতন্ত্রকে ধারণ করেন, গণতন্ত্র নিশ্চয়ই আপনি সমালোচনা করবেন। সেই সমালোচনা ভাষা নিশ্চয়ই অশ্রাব্য হতে পারে না। সেই ভাষাটি এমন হওয়া উচিত না যখন আমার মোবাইল সেটটি আমি অন করবো আমার ফ্যামিলি মেম্বারদের সামনে সেই ভাষাটি শোনা যাবে না। আপনি যার কথা বলেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সেই নেতাকে আমি দেখেছি, ওনার যে ভাষা ব্যবহার সেটি কোনোভাবেই পারিবারিক পরিমণ্ডলে শোনা যায় না। ঠিক একইভাবে এই তথাকথিত নাসিরুদ্দিন পাটোয়ারি সাহেব, উনি যে বক্তব্য দিয়েছেন আমাদের বিভিন্ন সিনিয়র নেতৃবৃন্দ নিয়ে, খোদ আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকে নিয়ে, সেই ভাষাগুলো, সেই শব্দগুলো আসলে অসহনীয়। তারপরেও আমি জাতীয়তাবাদী শক্তির প্রতি সকল পর্যায়ের নেতৃবৃন্দ আপনাদের প্রতি অনুরোধ জানাবো, এ ধরনের বিকারগ্রস্ত কাউকে আপনারা ভাইরাল হওয়ার সুযোগ দিবেন না। ইনশাআল্লাহ প্রকৃতি তাদেরকে শাস্তি দেবে। আর তারপরেও একজন রাজনৈতিক কর্মী হিসেবে আমার আবারও বলা, আপনারা আপনাদের শালীনতা বজায় রাখুন, আপনাদের অশ্রাব্য ভাষায় কথা বলা বন্ধ করুন। যে নতুন রাজনৈতিক দলটি আপনারা গঠন করেছেন, আপনাদের নিশ্চয়ই মনে আছে এই দল গঠন করার আগে প্রাককালে আপনারা অনেকেই আমার সাথে যোগাযোগ করেছেন। আমি আপনাদের অগ্রজ হিসেবে আপনাদেরকে পরামর্শ দিয়েছিলাম, রাজনৈতিক দল গঠন না করে একটি প্ল্যাটফর্ম গড়ে তুলেন এমনভাবে যাতে করে আপনারা একটা ছায়া গভর্নমেন্ট হয়ে থাকতে পারেন, শ্যাডো গভর্নমেন্ট, যাতে করে দেশে সরকার বিপদগামী না হয়। কিন্তু আমরা দেখেছি এই লোবাতুর একটি অংশ, জানি না কোন চক্রান্তে পড়ে আপনারা একটি রাজনৈতিক দল গঠন করেছেন। আমরা সাধুবাদ জানাই, রাজনৈতিক দল গঠন করার অধিকার আপনাদের আছে। কিন্তু সেই রাজনৈতিক দলের যারা সিনিয়র নেতৃবৃন্দ আপনারা, তারাই ছাত্র দলের যে কোনো নেতা কর্মীর চেয়েই, যারা দীর্ঘ সময় আন্দোলন সংগ্রাম করে তাদের চেয়ে আপনি বিশ্ববিদ্যালয়ে একাডেমিক হিসেবে অনুজ, আর রাজনৈতিক আন্দোলন তো নিঃসন্দেহে আপনার তাদের শিশুদের মতো। সুতরাং আপনাদের আহ্বান জানাবো, আমি আপনাদের কটূক্তি করতে চাই না, আপনাদের মনে আঘাত করতে চাই না। আহ্বান জানাবো এই স্বাধীন সার্বভৌম বাংলাদেশকে, যেখানে ছাত্র জনতার অভ্যুত্থানের মাধ্যমে গণতন্ত্রের বিজয় করতে হয়েছে, সেই বাংলাদেশকে দ্বিধাবিভক্তিতে না ফেলে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করার জন্য ঐক্যবদ্ধভাবে একটি প্ল্যাটফর্ম গড়ে তুলুন। এবং বাংলাদেশের প্রশ্নে, যেটি আমার প্রিয় নেতা তারেক রহমান বলেছেন, সবার আগে বাংলাদেশ, এই বাংলাদেশকে ধারণ করুন। অন্যথায় এ ধরনের অনভিপ্রেত পরিস্থিতি আপনাদেরকে বারবার ফেস করতে হতে পারে। সেটি যদি রাজনৈতিক শক্তিরই হতে হবে তা না। দেখবেন গণমানুষ
যারা আজকে ফ্যামিলি কার্ডের সুবিধাভোগী, যারা আজকে ফার্মার্স কার্ডের সুবিধাভোগী, যারা আজকে সার্বজনীন শিক্ষা ব্যবস্থা পাচ্ছে, সার্বজনীন স্বাস্থ্য ব্যবস্থা পাচ্ছে, সেই সকল গণমানুষই কিন্তু তাদের অধিকার সচেতন হয়ে আপনাদেরকে প্রতিরোধের মুখে ফেলবে। সুতরাং আপনাদেরকে সচেতন করার আহ্বান জানাচ্ছি। আপনি এই যে ছাত্র উপদেষ্টা কিংবা যারা এই আন্দোলন করেছে জুলাইতে সম্মুখভাগে, তাদের যে দল জাতীয় নাগরিক পার্টি এনসিপি এবং জামায়াতের জোটকে আপনি কিভাবে দেখছেন? আপনারাই আবার বিভিন্ন সময় বলেন যে এক বোতলের দুই সিপি, জামায়াত আর এনসিপি। এটাকে আপনি কিভাবে দেখেন এই না, রাজনৈতিক এটা আমরা জোটটাকে? বলি তা না। আপনি এই এনসিপি দল গঠনের আগে জাতীয় জাদুঘরের সামনে আমার একটা বক্তব্য দেওয়ার সুযোগ হয়েছিল কোনো একটি প্ল্যাটফর্মে। সেই প্ল্যাটফর্মে তখনই কিন্তু আমি তাদেরকে বলেছিলাম যে আপনারা রাজনৈতিক মতাদর্শে বিশ্বাস করেন না, এটা ভেবেই আপনাদের নেতৃত্বে আমরা ঐক্যবদ্ধ হয়েছি। সমগ্র বাংলাদেশ আমরা আপনাদের ডাকে সাড়া দিয়ে আন্দোলন সংগ্রামে ঝাঁপিয়ে পড়েছি। আপনি যদি রাজনৈতিক দল গঠন করতে চান, তাহলে নিশ্চয়ই যারা এই আন্দোলনের নেতৃত্ব দিয়েছে তাদের সবার, সকল প্রতিষ্ঠানের সকল অংশের মতামত নিয়ে একটি রাজনৈতিক দল গঠন করা প্রয়োজন। কিন্তু আমরা দেখলাম এখানে গুপ্তচর ছিল, আসলে শুধুমাত্র সাধারণ শিক্ষার্থীর নামে শিক্ষার্থীর ব্যানারটি ব্যবহার করেছে। প্রকৃত অর্থে তারা একটি রাজনৈতিক মতাদর্শে বিশ্বাস করে, সেটি হলো বাংলাদেশের বিপক্ষে অনেকের অবস্থান। সেই বিপদগামী শ্রেণী নানানভাবে প্যাট্রোনাইজ হয়ে একটি রাজনৈতিক দল কিন্তু তারা গঠন করেছে। আমি খুব অবাক হয়ে যাই যখন ছাত্রলীগ করার সার্জিস এসে ছাত্রলীগের বিচার চায়। আমি খুব অবাক হয়ে যাই যখন ছাত্রলীগের মিছিল মিটিংয়ে থাকা ছেলে ছাত্র শিবিরের নেতৃত্বে আসে। রাজনৈতিক জোটটাকে আপনি কিভাবে দেখছেন? অনেকেই বলে যে এটা কি জামায়াতের সঙ্গে যাওয়া ঠিক হয়নি, অনেকে বলছে যে জামায়াতের সাথে যাওয়া ঠিক আছে। আপনি কি মনে এদেরকে করেন? কি আপনি রাজনৈতিক জোট দেখছো? আমি দেখি একটু সুবিধাভাগের জোট, সুবিধাভোগী জোট। কারণ যে প্রজন্মের প্রতিনিধিত্ব তারা করছিলেন, সেই প্রজন্মের কত ভাগ মানুষ তাদের এই জোটকে গ্রহণ করেছে, আর কত ভাগ মানুষ তাদেরকে প্রত্যাখ্যান করেছে। আমরা দেখেছি যারা স্বাধীনচেতা মানসিকতা তারা অনেকেই এই সংগঠনটি ছেড়ে চলে গিয়েছেন। আমরা দেখেছি বিশেষত আমাদের বোনেরা যারা সম্মুখভাগে নেতৃত্ব দিয়েছেন, অনেকেই এই জোট ছেড়ে চলে গিয়েছেন। আমরা দেখেছি তৎকালীন সময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে মুখপাত্র, তিনিও এই জোটটি ছেড়ে দিয়ে সংগঠনটি ছেড়ে দিয়ে গেছেন। বুঝতে হবে তা আমাদের তৎকালীন সময় আমরা দেখেছি কাদের সম্মুখভাগের যোদ্ধা ছিল, তিনিও এই সংগঠনটি ছেড়ে চলে গিয়েছেন। এখন বিষয়টি হলো যখন সুবিধা ভোগের বিষয় থাকে তখন কোনো আদর্শিক মেলবন্ধন থাকে না। এখানে এনসিপি নামক যে রাজনৈতিক দলটি তখন গঠিত হলো এবং কত সংক্ষিপ্ত সময়ে আপনারা দেখেন তারা নিবন্ধন পেল। ঠিক একইভাবে জুলাই অভ্যুত্থানের ক্রেডিট নেয়া দলটি যেভাবে তাদের মোটো চেঞ্জ করে জামাতের সাথে জোট করলো, সেটি আমাদের এই প্রজন্মের যারা আমরা প্রতিনিধিত্ব করছি তারা সবাই অবাক বিস্ময়ে তাকিয়েছিলাম। এখন আমার এটা বলার প্রয়োজন এই কারণে, আমি জাতীয়তাবাদী ছাত্র দলের রাজনীতি করি সেই জন্য নয়। আমি ওনাদেরকে বলতে চাই, যেই সব স্পটগুলো মৃত্যু কূপের ন্যায় ছিল, প্রত্যেকটি স্পটে দাঁড়িয়ে লড়াই করার অভিজ্ঞতা আমার আছে। আপনার তৎকালীন সময় ভিডিও ফুটেজগুলো এখন লক্ষ্য করলেই আপনারা দেখবেন। আমরা তখন প্রকাশ করিনি এই কারণে, জাতীয়তাবাদী ছাত্র দলের নেতৃত্বে বা জাতীয়তাবাদী দলের নেতৃত্বে এই আন্দোলনটি হচ্ছে, এই অভ্যুত্থানটি হচ্ছে, এটি প্রকাশ পেলে গণমানুষ অংশগ্রহণ করতে দুঃসাহস দেখাবে না। ঠিক একইভাবে ফ্যাসিস্টরাও সেটাকে যে কোনোভাবেই নিশ্চিহ্ন করার চেষ্টা করবে। কারণ ফ্যাসিস্টরা তখনও বুঝে উঠতে পারেনি এটি কমন প্ল্যাটফর্ম থেকে গড়ে ওঠা আন্দোলন তাদের পতন ঘটাতে পারে। জাতীয়তাবাদী শক্তি যেটি একটি বৃহৎ শক্তি, তাদের নেতৃত্বে আন্দোলন হচ্ছে, এটি বুঝতে পারলে নিশ্চয়ই এই আন্দোলনটি আর বেগবান করা যেত না। সে কারণে আমরা আমাদের সকল ক্রেডিটকে স্যাক্রিফাইস করে, আমরা সকল অবদানকে তখন আমরা গোপনে রেখে আমরা ওনাদেরকে এগিয়ে দিয়েছিলাম। কিন্তু আমাদের আন্দোলনের ফসল তারা শুধুমাত্র তাদের ব্যক্তি প্রয়োজনে ব্যবহার করেছে, দেশের প্রয়োজনে নয়। কারণটি আমি বলতে চাই এই কারণে, শুধুমাত্র রাজু ভাস্কর্য আর শাহবাগে বসে আন্দোলন করা যায়নি। আমি ওনাদের ওনাদের অগ্রজ, ওনারা আমার প্রত্যেকে অনুজ। রাজনৈতিক আন্দোলনের ইতিহাস হিসাব করলে তো নিঃসন্দেহে সেটার তুলনা করার সুযোগ নেই। কিন্তু যদি বয়স বিবেচনা করি, সেক্ষেত্রে আমরা ওনাদের অগ্রজ ছিলাম। তাহলে আপনাদের নেতৃত্বে যারা আপনারা ঘোষণা করছেন শুধুমাত্র রাজু ভাস্কর্যে বসে কিংবা শাহবাগে বসে, আমরা রামপুরে এসে লড়াই করছি বুক চিতিয়ে। আমরা যাত্রাবাড়িতে সেই মৃত্যু কূপের জায়গায় সম্মুখভাগে লড়াই করছি।
আমরা মিরপুরে প্রতিরোধ গড়ে তুলছি। আমরা একইভাবে 4 আগস্ট যখন এই মহান নেতাদের আমরা আর খুঁজে পেলাম না, শুধুমাত্র ওখানে বসে ঘোষণা দিচ্ছিলেন আর বাংলা মোড়ের হামলা হচ্ছিল, ছাত্রলীগ যুবলীগের সন্ত্রাসী যখন আমাদের অসংখ্য সহযোদ্ধাকে হামলা করছিল, এই আওয়ামীদের দোসরদের গুলিতে যখন আমার সহযোদ্ধারা গুলিবিদ্ধ হচ্ছিল, শিক্ষার্থী বন্ধুরা, তখন আপনি লক্ষ্য করবেন সবার আগে সম্মুখভাবে নেতৃত্ব দিয়ে জাতীয়তাবাদী ছাত্রদলের নেতৃবৃন্দ নিয়ে আমরা প্রকাশ্যে লড়াই করেছি, যেখানে যেখানে ফিজিক্যালি আমি অবস্থান নিয়ে আমি ভূমিকা পালন করেছি। এখন আমি চ্যালেঞ্জ ছুড়ে দিতে চাই, যারা এই মহান নেতা তাদের কেউ একজন বাংলা মোটরে ছিলেন, সেটি আপনারা প্রকাশ করুন। যদি না থাকেন, আন্দোলনের ক্রেডিট শুধুমাত্র শেখ মুজিবের মতো ঘোষণার মাধ্যমে নিলে হবে না। ব্যাটলফিল্ডে লড়াই করেছে আমার জিয়ার সৈনিকেরা, কারণ জিয়াউর রহমানও যেমন ব্যাটলফিল্ডে লড়াই করে মহান স্বাধীনতা সংগ্রামকে এগিয়ে নিয়ে স্বাধীনতার সূর্য ছিনিয়ে এনেছিল, ঠিক একইভাবে যখন তৎকালীন সময়ে ডিবি অফিসার তো কুখ্যাত হারুন আপনাদের ডেকে নিয়ে গিয়ে স্বীকারোক্তি আদায় করলো, আপনাদের ভাষায় আদায় করলো, তখন কিন্তু আন্দোলন আপনারা স্থগিত করেছিলেন। তখন আপনাদের যেই নেতার মাধ্যমে আমাদের ঘোষণা দিতে হয়েছে, তাকে খুঁজে বের করতে হয়েছে, আমাদেরকে খুঁজে বের করে তার মাধ্যমে ঘোষণা দিতে হয়েছে। আপনাদের সেই স্মৃতিপট থেকে নিশ্চয়ই এগুলো হারিয়ে যায়নি। আর বিস্মৃতির রাশি যদি হয়েও থাকে, তাহলে আবার খানিক আপনারা চুপ থেকে ভেবে নেন সেই সময়গুলোকে, আপনার বিবেককে তাড়িত করুন সেই সময়গুলোকে ফিরিয়ে দেওয়ার জন্য, তাহলে নিশ্চয়ই বাংলাদেশকে আপনি এভাবে দ্বিধা বিভক্তির মধ্যে ফেলবেন না। আমি এই কথাটি বলতে চাই এই কারণে, তখন সাধারণ শিক্ষার্থীদের সাথে আমাদের মতো সাবেক নেতারাও আমরা ফিজিক্যালি প্রত্যেকটি স্পটে দাঁড়িয়ে এই আন্দোলনকে ফেস করেছি, এই আন্দোলনকে এগিয়ে নিয়ে গেছি, ফেসিবাদকে ফেস করেছি। আমার পার্শ্ববর্তী সহযোদ্ধা যখন গুলিবিদ্ধ হয়, তখন তাকে কাঁধে করে নিয়ে আমরা ঢিল ছুটতেছি, এমন এমন ভিডিও ফুটেজ কিন্তু রয়েছে। এমন ভিডিও ফুটেজ রয়েছে যখন হাজার হাজার শিক্ষার্থী ভাই বোনেরা যখন পিছিয়ে, তখন মিনিমাম 100 গজ এগিয়ে সম্মুখের একজন কর্মী আমি, এমনটিও হয়েছে। তারপরেও কোনো দিন আমরা প্রিয় নেতা তারেক রহমানের নির্দেশনায় এর ক্রেডিবিলিটি নিতে চাইনি। কারণ আমাদের ক্রেডিবিলিটি হলো তখন যখন স্বাধীনতার মহান ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান যেই বাংলাদেশটি দেখতে চেয়েছিলেন, সেই বাংলাদেশটি ফিরিয়ে দিতে পারবো। আমাদের ক্রেডিবিলিটি ফিরে আসবে তখন যখন মমতাময়ী মা দেশনেত্রী বেগম খালেদা জিয়া যে গণতন্ত্রের জন্য আপসীন সংগ্রাম করেছেন, সেই গণতন্ত্রের সুফল বাংলাদেশের প্রত্যেকটি নাগরিক পাবে, তখন আমাদের ক্রেডিট ফিরে আসবে। যখন আমাদের প্রিয় নেতা তারেক রহমান সেই লন্ডনে বসে ঘোষণা করেছেন বাংলাদেশ যাবে কোন পথে, ফয়সালা হবে রাজপথে, এবং দার্শনিক কালোজয়ী কথা এই মহান নেতারা কেউ কখনো বলতে পেরেছেন বলে আমি দেখিনি। তিনি কিন্তু এই পটভূমি তৈরি হওয়ার আগেই, বহু আগে ঘোষণা করেছিলেন বাংলাদেশ যাবে কোন পথে, ফয়সালা হবে রাজপথে। তো রাজপথেই কিন্তু ফয়সালা করতে হয়েছে। তা আমি বলতে চাই, আমাদের ক্রেডিবিলিটি আসবে তখন যখন এই রাষ্ট্র কাঠামো মেরামতের 31 দফা তথা জাতীয়তাবাদী দল এই গণমানুষের প্রতি যে প্রতিশ্রুতি দিয়েছে, সেই প্রতিশ্রুতি বাস্তবায়ন করতে পারবো, তখনই হবে আমাদের ক্রেডিট। শুধুমাত্র আন্দোলনের ক্রেডিট নেওয়ার মানসিকতা আমরা রাখি না। আপনি নিশ্চয়ই জানেন আমাদের জুলাই শহীদদের ভিতরে একক সংগঠন হিসাবে সবচেয়ে বেশি নেতাকর্মী শহীদ হয়েছে জাতীয়তাবাদী ছাত্র দলের। সব থেকে বেশি বললেও চলবে না, যে কোনো সংগঠনের চেয়ে মিনিমাম 10 গুণ নেতাকর্মী শহীদ হয়েছে। তাহলে আন্দোলনের যখন যবনিকাপাত হয়, তখন তো এই সবচেয়ে শহীদদের দলটি এর ক্রেডিট দাবি করার কথা ছিল। কিন্তু আমরা জানি রক্তদানের পুণ্য, আমরা জানি দেশমাতৃকার প্রতি আমাদের যে প্রতিশ্রুতি রয়েছে, সেই প্রতিশ্রুতি এখনও বাস্তবায়ন হয়নি। সুতরাং এর ক্রেডিট আমরা নিতে চাইনি, এর ক্রেডিট দেশনায়ক তারেক রহমান নিতে চাইনি। তাই আমি আপনাদেরকে সচেতন করে আবারও বলছি, আপনাদের অগ্রজ হিসাবে আপনারা বাংলাদেশকে এমন কোনো পরিস্থিতিতে ফেলে দেওয়ার জন্য ষড়যন্ত্র করবেন না, যাতে করে বাংলাদেশের গণমানুষ, স্বাধীনতাকামী মানুষ, মুক্তিকামী মানুষ, যারা সচেতন মানুষ, সবাই ঐক্যবদ্ধভাবে আপনাদেরকে প্রতিহত করতে হয়। জুয়েল, আমরা শেষ করার আগে একটু জানতে চাই যে দীর্ঘ আন্দোলন সংগ্রামের পরে আসলে ফ্যাসিবাদের পতন হয়েছে এবং শেষের দিকে 36 জুলাই 36 দিনের আন্দোলন। তো এরপরে একটা সরকার গঠন হয়েছে, অন্তর্বর্তীকালীন সরকার। এরপর নির্বাচনের মধ্য দিয়ে তারেক রহমান প্রধানমন্ত্রী হয়ে রাষ্ট্র ক্ষমতা গ্রহণ করেছে বিএনপি। জুয়েল, আপনার কাছে জানতে চাই, ইদানিং আমরা দেখছি যে জুলাই সনদ সহ বিভিন্ন ইস্যুতে বলা হচ্ছে যে বিএনপি ফ্যাসিবাদের মতো আচরণ করছে, এবং কখনো কখনো বলা হচ্ছে যে বিএনপিকে আবার আরেকটা গণঅভ্যুত্থান হবে।
যে এই যে কথাগুলো আবার আরেকটা গণঅভ্যুত্থানের হুঙ্কার দেয়া কিংবা তারেক রহমানকে রাষ্ট্র ক্ষমতা থেকে উচ্ছেদ করা কিংবা বিএনপিও ফ্যাসিবাদী আচরণ করছে, এইগুলোকে আপনি কিভাবে দেখেন? দেখুন, এই কথাগুলো যারা বলছেন তারা ফেসিবাদের সংজ্ঞা জানেন না। ফেসিবাদী সরকারের সময় আমরা কখনো লক্ষ্য করিনি বিরোধী দলের কোনো এমপি মন্ত্রী সংসদীয় কমিটিতে থাকেন। আমরা দেখিনি কখনো তারা সমান, প্রায় সমান সুযোগ সুবিধা ভোগ করেন। কোনো ফেসিবাদী সরকারেই তার বিরোধী মতকে এত বেশি সহ্য করবে না। এটি হলো বলার জন্য বলা। তারা আসলে ওই ফেসিবাদের সংজ্ঞা জানেননি এই কারণে, কারণ ফেসিবাদের বিরুদ্ধে তাদের দীর্ঘ সংগ্রাম করতে হয়নি। এই সংগ্রামটি আমি স্পষ্ট করে বলি, তাদের যে লড়াইটি, যে বিপ্লবটি, যে অভ্যুত্থানটির কথা বলা হচ্ছে, সেটিকে কিন্তু আপনি ফেসিবাদের বিরুদ্ধে বলতে পারবেন না। এই কথাটি বললে নিঃসন্দেহে ওনাদের মনে আঘাত লাগবে। তা আমি বলে রাখি, এই লড়াইটি শুরু হয়েছিল কোটা সংস্কার আন্দোলন নামে একটি যৌক্তিক অধিকার নিয়ে, শুধুমাত্র স্পেসিফিক একটি অধিকার নিয়ে। যদি তৎকালীন সময়ে খুনি হাসিনা, অবৈধ শাসক যে হাসিনা, তিনি যদি এটা মেনে নিতেন, তাহলে এই আন্দোলন কিন্তু প্রলম্বিত ওনারা করতেন না। ওনারা তো ফেসিবাদের বিরুদ্ধে লড়াই করতে চাননি। ফেসিবাদের বিরুদ্ধে লড়াই করা মানুষগুলো আমরা জানি ফেসিবাদ কাকে বলে। ফেসিবাদের বিরুদ্ধেও ছাত্রকে গড়ে তোলা লোকগুলো আমরা জানি ফেসিবাদ কাকে বলে। যারা একটি অধিকার আদায়ের জন্য সংগ্রাম গড়ে ওঠে, সেটি শুধুমাত্র স্রষ্টার ইচ্ছায় এবং রাজনৈতিক শক্তিগুলো বিভিন্নভাবে অনুপ্রেরণা শক্তি জুগিয়ে যেটাকে বেগবান করে রেখেছে, সেই আন্দোলনের মাধ্যমে ফেসিবাদের পতন হওয়ার মানে এই নয় তারাই ফেসিবাদ বিরোধী আন্দোলনের মহান নেতা। তারা ফেসিবাদের ব্যাখ্যা জানেন না, ফেসিবাদের সংজ্ঞা জানেন না, তাই তারা এই কথা বলছেন। আর আরেকটি রাজনৈতিক দল যারা সেই প্রতিষ্ঠার লগ্ন থেকেই বাংলাদেশের বিরোধিতা করছে, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের বিরোধিতা করছে, তাদের নিয়ে কথা বলার মানসিকতা আমি রাখি না। এই কারণে গত 14 সালে তাদের নেতৃবৃন্দ শীর্ষ নেতৃবৃন্দকে ফাঁসির কাস্টে ঝুলানোর পরে তাদের কিন্তু একটি উত্তপ্ত মিছিলও আমরা ঢাকার রাজপথে দেখিনি। আজকে যে কোথায় কোথায় আপনার এই তারেক রহমান সরকার, যেটি হলো দেশের সংখ্যাগরিষ্ঠ মানুষের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত সরকার, সেই সরকার যার একটি রাজনৈতিক ভিত্তি রয়েছে, লক্ষ লক্ষ নেতাকর্মী যেই দলের আসামি হওয়ার পরও আন্দোলনকে বেগবান করত, তেমন একটি দলকে হুঙ্কার দিচ্ছেন। এটি হলো তারা আমাদের সংসদে মজার মজার আলোচনা হয়, আপনি লক্ষ্য করবেন যে এই তথাকথিত দলটিকে বলা হয় যতক্ষণ পর্যন্ত সুবিধা একটু কম পায় তখন তাদের কণ্ঠ উচ্চকিত হয়। যখনই তারা বুঝতে পারে যে আবার ফেসিবাদ ফিরে আসার কোনো একটি পর্যায়ে তৈরি হতে পারে, তখনই রাতের আধারে দেখবেন তারা ঠিকই মীমাংসা করে নেয়। আমি তাদেরকে বলতে চাই, জাতিকে বিভ্রান্ত করবেন না। একটি গণ অভ্যুত্থান করার মতো, ছাত্র জনতা অভ্যুত্থান করার মতো আদর্শ আপনাদের জানা নেই। সেই আদর্শ আপনারা লালন করেন না। আপনারা একটি সুবিধাভোগী একটি অংশ। সুতরাং আপনাদের মুখে এই ছাত্র জনতার অভ্যুত্থানের মাধ্যমে তারেক রহমান সরকারের পতন ঘটাবেন, এ ধরনের ধৃষ্টতা মানায় না। আপনাদেরকে একজন জাতীয়তাবাদী ছাত্র দলের কর্মী হিসাবে, সাবেক কর্মী হিসাবে, এই দেশের একজন সচেতন নাগরিক হিসাবে হুঁশিয়ারি করে বলতে চাই, যদি বারবার বাংলাদেশকে নিয়ে ষড়যন্ত্র করার চেষ্টা করেন, একটি উন্নয়নশীল দেশ যখন উন্নত রাষ্ট্রের দিকে ধাবিত হচ্ছে, যখন উন্নত বিশ্বে মর্যাদার শিখরে আমরা যাচ্ছি, ঠিক তখন যদি আবারও বাংলাদেশকে নিয়ে কোনো প্রকার অপরাজনীতি, অপসংস্কৃতি কিংবা ষড়যন্ত্র করার চেষ্টা করেন, চক্রান্ত করার চেষ্টা করেন, বাংলাদেশের মুক্তিকামী মানুষকে সাথে নিয়ে, সাধারণ শিক্ষার্থীদেরকে সাথে নিয়ে আপনাদেরকে কঠোর হস্তে আমরা দমন করব ইনশাআল্লাহ। জুয়েল, আপনি ছাত্র রাজনীতি করেছেন দীর্ঘদিন, আপনি ছাত্র দলের সাবেক সাধারণ সম্পাদক। আমি একটু জানতে চাই, আমি কয়েকজন ছাত্র নেতার নাম বলবো, আপনি একটু তাদের সম্পর্কে 30 সেকেন্ড করে বলবেন। আমি প্রথমে আপনার দল দিয়েই শুরু করি। জাতীয়তাবাদী ছাত্র দলের সভাপতি রাকিব দীর্ঘ আন্দোলন সংগ্রামে ভূমিকা রেখেছে। সর্বোপরি ফেসিবাদ বিরোধী ছাত্র জনতা যে অভ্যুত্থান, সেই অভ্যুত্থানের নেতৃত্বেও জাতীয়তাবাদী ছাত্র দলের সভাপতি রাকিব রায় দিয়েছেন। আর নাসির উদ্দিন নাসির। একইভাবে রাকিব নাসির দুজনেই মাঠে থেকে তাদের নেতৃত্ব দিয়েছেন। তারা সমন্বয় করে দুজন দুই স্পটে চলে যেতেন এবং জাতীয়তাবাদী ছাত্রদলের নেতৃবৃন্দকে নিয়ে সম্মুখ সমরে থেকেই এই ফ্যাসিস্টদেরকে প্রতিহত করতেন। আবিদুল ইসলাম খান। আবিদুল্লাহ তখন রাজনৈতিক ঢাকা বিশ্ববিদ্যালয়ের কর্মী ছিল। ঢাকা বিশ্ববিদ্যালয় আন্দোলন গড়ে তুলতে তারা সর্বোচ্চ ভূমিকা রেখেছে। আবিদের একটি বক্তব্য বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় আমরা শুনতে পাই, যেটি কাউকে কেউ ছেড়ে যায় না, কারণ জাতীয়তাবাদী ছাত্রদল কাউকে ছেড়ে যেতে জানে না।
আমানুল্লাহ আমান। আমানও দীর্ঘ আন্দোলন সংগ্রামে ভূমিকা রাখা এবং পরীক্ষিত নেতৃত্ব। আপনি জানেন 28 অক্টোবরে যখন এই ফেসিবাদীরা জাতীয়তাবাদী দল বিএনপির সমাবেশে হামলা করলো, তখন পুলিশ হত্যা মামলায় আমানকে গ্রেপ্তার করা হলো। দীর্ঘ সংগ্রামের অভিজ্ঞতা তারও রয়েছে। আমি একটু জানতে চাই যে সালেহ মোহাম্মদ আদনান সম্পর্কে। সালেহ মোহাম্মদ আদনানও আমার দীর্ঘ আন্দোলন সংগ্রামের সতীর্থ সহযোদ্ধা। সবার থেকে একটু ব্যতিক্রম আছে তার, সেটি হলো সালেহ মোহাম্মদ আদনানের পারিবারিকভাবে আমার সাথে পরিচিত আছে। তার বাবা জাতীয়তাবাদী ছাত্রদল বরগুনা জেলার প্রতিষ্ঠাতা সভাপতি, মানে সাচ্চা জাতীয়তাবাদী যাকে বলে। কারণ বাবা জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি ছিলেন, এমন নেতৃত্ব আমাদের ছাত্রদলে কম রয়েছে। সেজন্য আমি গর্বিত যে এমন একজন সাচ্চা জাতীয়তাবাদী কর্মী আমরা পেয়েছি। আন্দোলন সংগ্রামের সম্মুখভাগে ছিল, নেতাকর্মী সংগঠিত করার সক্ষমতা তার রয়েছে। আমি একটু বিরোধী মতের ছাত্রনেতাদের নাম বলতে চাই। সাদিক কায়েম। আমি দেখেছি জয় বাংলার স্লোগান দিয়েছে একটা পর্যায়ে সাধারণ শিক্ষার্থী, তারপর এখন শুনি রাজনৈতিক দলের নেতৃত্ব। ফরহাদ। একই চিত্র, কোনো একটা ইনস্টিটিউটের তিনি ছাত্রলীগের নেতৃত্বে ছিলেন, এভাবে কোনো কমন ফেস ছিলেন না। জাস্ট যখন সাধারণ শিক্ষার্থীদের একটি প্ল্যাটফর্ম গড়ে উঠলো, তার পরবর্তীতে ফসিবাদের পতন হলো। পতন পরবর্তী সময় দেখলাম তারা ডাকসুর জিএস নির্বাচিত হলেন। আমি একটু জানতে চাই রাজশাহী বিশ্ববিদ্যালয় অর্থাৎ রাকসুর যে সালাউদ্দিন আম্মার। আমি চিনতাম না ওনাকে, কখনোই চিনতাম না। আর ওনার সাথে যখনই আমি সামাজিক যোগাযোগের মাধ্যমে পরিচিত হলাম, তখনই আমি সাবলীল চরিত্রের একজন মানুষ হিসেবে পরিচিত হতে পারলাম না। এখন যাদের কথা বলবো তারা ছাত্র নেতৃত্ব, কিন্তু ইতোমধ্যে জাতীয় নেতা হিসেবে নিজেদেরকে গড়ে তুলেছেন। নাহিদ ইসলাম একসময় ছাত্র শক্তির নেতা ছিলেন। যখন 18 কোটা সংস্কার আন্দোলন হয়, তো নুরুল হক নুরের নেতৃত্বে তারা ছিলেন। তৎপরবর্তী সময়ে তারা ছাত্র শক্তি নামে একটি সংগঠন করলেন, তার কোনো একটা দায়িত্বে ছিলেন। আমি তাদেরকে চিনতাম ক্রিয়াশীল কোনো ছাত্র সংগঠনের কোনো মিছিল করার শক্তি এরকম দেখতাম না। কিন্তু পরবর্তী সময় যখন ছাত্র জনতার অভ্যুত্থান গড়ে উঠল, সেই সময়টা সাধারণ শিক্ষার্থী হিসেবে মানুষ কিন্তু তাদেরকে জানতো। রাজনৈতিক নেতৃবৃন্দ আমরা হয়তো তাদের পরিচয়টি জানতাম। কিছু মানুষ যারা একদমই রাজনীতির সাথে সরাসরি সম্পৃক্ত, যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজনীতির সাথে সম্পৃক্ত, তারাই হয়তো তাদেরকে চিনতাম। বাকি কোনো মানুষগুলো তাদেরকে চিনতো বলে আমার জানা নেই। বাট ছাত্র জনতার অভ্যুত্থানে তাদের ভূমিকাগুলো প্রশংসনীয় ছিল। কিন্তু এখনকার বাংলাদেশে তাদের ভূমিকা একজন সাধারণ নাগরিক হিসেবে আমি তাদেরকে মূল্যায়ন করবো এভাবে, খুব বিতর্কিত ভূমিকায় তারা চলে যাচ্ছেন। হাসনাত আবদুল্লাহ, ওনাকে নিয়ে নানান কথা আছেন। কেউ বলেন ছাত্র শিবিরের প্রতিনিধি। ইভেন ওনাদের ছাত্র জনতার অভ্যুত্থানের সময় ওনাদের অডিও ক্লিপসগুলো দেখলে আমরা দেখি ওনাদের এই অভ্যুত্থানের বিপক্ষে অনেকের অবস্থান ছিল, তার মধ্যে উনিও একজন ছিলেন। আর আমাদের যতগুলো গোপন সূত্র রয়েছে, সেই সূত্রগুলো আমাদেরকে এমনটি বলে উনি ছাত্র শিবিরের প্রতিনিধি। কিন্তু আজকে আমরা দেখছি উনি এনসিপির নেতৃত্বে আছেন, একইভাবে উনি সাংসদও হয়েছেন। আমরা যেভাবে জন্ম হোক যথাযথ, তাদের কর্ম হোক ভালো। আমি চাই উনি যেভাবে থেকে উঠে আসুক, যেহেতু উনি সাংসদ হয়েছেন, উনি গণমানুষের কল্যাণে কাজ করুক। হাসানাত আবদুল্লাহ তো অনেক টাকা ইনকাম করেন, উনি বলেছেন কোচিং করে। তো কোচিং তো আমাদের কোচিং ব্যবসা আমাদের নিজেদেরও ছিল। তো কোচিং ব্যবসা করে তো আমরা কখনো ল্যান্ড ক্রুজার গাড়িতে ঘুরতে পারিনি। দুর্ভাগ্য হলো কি রাজনীতিতে ওনাদের অভিজ্ঞতা নেই, সুতরাং একটা প্রেসক্রাইবড হয় ওনারা, সেই প্রেসক্রিপশন অনুযায়ী ওনারা বক্তব্য দিতে যান। কিন্তু ওনাদেরকে মনে করতে হবে যে কোনোভাবে সৌভাগ্যক্রমে, যে কোনো কারণে, ঘটনাক্রমে ওনারা কিন্তু জাতীয় নেতৃত্বে পরিণত হয়েছেন। সেই জাতীয় নেতৃত্বের জায়গা থেকে অন্য একটি রাজনৈতিক দলের এজেন্ডা বাস্তবায়ন করতে গেলে এই হাসানাত আবদুল্লাহদের যে প্রকৃত চিত্র, সেই চিত্র কিন্তু গণমানুষের কাছে ফুটে উঠবে। তখন এই গণমানুষ কিন্তু তাদের বাংলাদেশের বিপক্ষের শক্তি মনে করলে তাদেরকে কিন্তু প্রতিহত করবে। নাসিরউদ্দিন পাটোয়ারি কথা যেটি আপনি বললেন, ওনার প্রত্যেকটি বক্তব্য যদি আপনি একজন সচেতন নাগরিক হিসেবে শুনেন, আমি বিশ্বাস করি আপনার ওনাকে একটা বিকারগ্রস্ত মানুষ হিসেবে মনে হবে। তেমন একটি মানুষ আবার রাজনৈতিক দলের নেতা, এবার শীর্ষ নেতৃত্ব। যেমন আমাদের দলটিতে আমি কোনো অন্যায় করলে আমার দলের অভিযোগ করার নেতা রয়েছেন, নেতৃত্ব রয়েছেন। দুর্ভাগ্য হলো এ ধরনের মানসিক বিকারগ্রস্ত লোকেরা নেতৃত্বে আবার বিচার দেওয়ার জায়গাও নেই, তাকে যে সংশোধন করবে সেই জায়গাটাও নেই। আমি ব্যক্তিগতভাবে জানার চেষ্টা করেছি তাদের কোনো রিকনসিলেশন আছে কি না। দেখলাম তারা যখন তাদের নিজস্বভাবে এই কথাগুলো আলোচনা করে, তখন নাকি এই সব বক্তব্য আরও বাহবা পায়। তো দুর্ভাগ্যক্রমে এই ধরনের বিকারগ্রস্ত মানুষগুলো
পরবর্তীতে আরও ভলিউম বাড়ায় দেয়। তো বাড়ায় দিতে দিতে আজকে গণমানুষের গণধোলাইয়ের শিকার হয়ে যাচ্ছে। আমি তাদেরকে হুঁশিয়ারি করে বলতে চাই, এ ধরনের বক্তব্য অনতি বিলম্বে বন্ধ করুন। অন্যথায় কোনো রাজনৈতিক শক্তির প্রয়োজন হবে না। গণমানুষ এখন সচেতন। গণমানুষ বোঝে এই সরকার তাদের পক্ষের সরকার। গণমানুষ ভোট দিয়ে সরকারকে নির্বাচিত করেছে। সেই সরকার প্রধান কিংবা গুরুত্বপূর্ণ ব্যক্তিদেরকে নিয়ে এভাবে কটূক্তি করলে সারা বাংলাদেশের যেথায় যাবেন সেখানেই আপনি প্রতিহত হবেন। এটা আমি বিশ্বাস করি এই কারণে, কারণ আমরা সারা বাংলাদেশে সেই দুর্গম পথ পাড়ি দিয়ে এসেছি। দুর্যোগকালে আমরা নেতৃত্ব দিয়ে এসেছি। আমাদের অভিজ্ঞতা বলে এই ধরনের বিকারগ্রস্ত নেতৃত্বকে এনসিপি থেকে বাদ দেওয়া উচিত, অন্যথায় এর দায় এনসিপিকেও বহন করতে হবে। যেই এনসিপিকে সাধারণ শিক্ষার্থীদের একটি প্ল্যাটফর্ম মনে করার চেষ্টা করা হচ্ছিল, সাধারণ শিক্ষার্থীদের মনে আঘাত করে আজকে বিকারগ্রস্ত আচরণ করে দেশের বিপক্ষে অবস্থান নিয়ে আপনারা যে জায়গাটিতে এসেছেন সেই জায়গায় সবসময় সর্বতোভাবে আপনারা প্রতিহত হবেনই। আব্দুল কাদের। আব্দুল কাদের ছাত্র জনতার অভ্যুত্থানের সময় ভূমিকা পালনকারী একজন নেতৃত্ব। ব্যক্তিগতভাবে তার সাথে আমার আলাপচারিতা নেই, কিন্তু তার ভূমিকাগুলো নিঃসন্দেহে প্রশংসনীয়। বাংলাদেশকে তিনি ধারণ করেন, সেই লক্ষ্যে আমি তাকে পছন্দ করি। আরেকজনের কথা, যিনি আপনার সঙ্গেই ছাত্রদল করেছেন, এখন সংরক্ষিত নারী আসনে তিনি এমপি হয়েছেন, মানসুরা। এখন মানসুরাদের দেখলে বোঝা যায় প্রকৃত গণতন্ত্র আন্দোলন কেমন হওয়ার উচিত। মানসুরাকে সন্ত্রাসীরা যেভাবে হামলে বলল ঢাকা বিশ্ববিদ্যালয়ে, তারপরে যখনই মানসুরা সুস্থ হয়ে উঠল তখন তৎপরবর্তী সময় থেকেই কিন্তু রাজপথে অগ্নিজরা স্লোগান দিয়ে আবারও মাঠে উদ্দীপ্ত ভূমিকা পালন করেছেন। এটি হলো গণতন্ত্রের অতন্দ্র প্রহরী, গণতন্ত্রের প্রকৃত কর্মী, দেশপ্রেমিক কর্মী। জুয়েল, আমরা শেষ করার আগে একটু জানতে চাই যে আপনি তো একটা দীর্ঘ সময় একটা দায়িত্বে ছিলেন, এখনও জাতীয়তাবাদের আদর্শ আপনি মনের মধ্যে ধারণ করেন নিশ্চয়ই। আপনি নিজেকে একজন রাজনৈতিক নেতা হিসেবে, কর্মী হিসেবে নিজেকে কোথায় দেখতে চান? কখনো নিজ এলাকায় বা কোথাও জনপ্রতিনিধিত্ব করার বাসনা মনের মধ্যে আছে কিনা? দেখুন, যেই দলটির দূরদর্শিতায় আজকে বাংলাদেশ ফ্যাসিবাদ মুক্ত হলো, সেই জাতীয়তাবাদী দলের একজন নগণ্য কর্মী আমি। যেই নেতা বাংলাদেশের সকল আন্দোলন সংগ্রামের সফল রূপকার, সেই দেশনায়ক তারেক রহমানের একজন কর্মী আমি। সুতরাং আমি বিশ্বাস করি আমার দল আমাকে যেখানে দেখতে চায়, যেখান দিয়ে আমাকে দেশের সেবা করাতে চায়, গণমানুষের অধিকার নিশ্চিত করাতে চায়, শিক্ষার্থীদের অধিকার নিশ্চিত করাতে চায়, আমি সেইখানেই কাজ করার জন্য মানসিকভাবে প্রস্তুতি আমার আছে। কারণ আমি জানি জাতীয়তাবাদী রাজনীতি হলো গণমানুষের মুক্তির রাজনীতি, জাতীয়তাবাদী রাজনীতি হলো দেশপ্রেমিক রাজনীতি। সুতরাং ব্যক্তিগত জায়গা থেকে আমার কোনো আকাঙ্ক্ষা নেই। আমার দল আমাকে যেখানে মনে করবে আমার জন্য যোগ্য জায়গা, ঠিক সেই জায়গা থেকেই আমি কাজ করতে চাই। সাইদ মাহমুদ জুয়েল, অসংখ্য ধন্যবাদ বাংলা নিউজের স্টুডিওতে সময় দেওয়ার জন্য। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ সকল দর্শককে। প্রিয় দর্শক, এই ছিল আজকের হট সিট উইথ জাকারিয়া। আর এতক্ষণ আমার সঙ্গে অতিথি হিসেবে যুক্ত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের সাবেক সাধারণ সম্পাদক এবং ফ্যাসিবাদ বিরোধী যে ছাত্র ঐক্যের মুখপাত্র সাইদ মাহমুদ জুয়েল। আবারও হাজির হব নতুন কোনো দিনে, নতুন কোনো অতিথিকে নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং বাংলা নিউজের সঙ্গেই থাকবেন।